সময়টা শীতকাল। শীতকালে বন্ধুদের নিয়ে চা খাওয়ার মজাই আলাদা। তাই আজ আমি আর আমার দুই বন্ধু তামিম ও সাব্বিরকে রাসেল মামার দোকানে চা খেতে আসার জন্য বলবো। তাই আর দেরি না করে ফোন করতে শুরু করি। হ্যালো সাব্বির। হ্যাঁ বল, আজ এ সময় ফোন দিলি? না, আসলে অনেকদিন তো আড্ডা দেওয়া হয়নি, ভাবছি তিনজন মিলে আড্ডা দেব। আচ্ছা, তুই একটু কষ্ট করে আসার সময় তামিমকে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, কিন্তু আড্ডা দিতে কোথায় যাবি? এমনিতেও যা ঠান্ডা পড়েছে। আরে তা আমাদের বাসার সামনে আসিস, অতপর বলবো কোথায় যাব। অতপর আমি ফোনটা কেটে ওয়াশরুমে চলে যাই। তারপর রেডি হয়ে চায়ের দোকানে যাওয়ার জন্য তামিম ও সাব্বিরের জন্য অপেক্ষা করতে লাগলাম। তামিম আর সাব্বির এত দেরি করছে কেন? এত সময় তো লাগার কথা না। তাহলে একটা ফোন করে দেখব কি। তারপর আমি ফোনটা বের করে ফোন করলাম, কিন্তু অবাক করার ব্যাপার যে কেউ ফোন ধরছে না। কি যে হলো, ফোন ধরছে না। তামিমকে কল দিয়ে দেখব। এরপর আমি তামিমকে কল করতে থাকি, কিন্তু কেউ কল ধরছে না। চারিদিক অন্ধকার আস্তে আস্তে বেড়ে চলেছে। শীতের রাত, গ্রামের মানুষ বেশি সময় জেগেও থাকে না। তাই আমি ঠিক করলাম চলে যাব। না, আমি বরং রাসেল ভাইয়ের দোকানে চলে যাই, এখানে আর অপেক্ষা করা ঠিক হবে না। তারপর আমি যখনই হাঁটা শুরু করলাম, ঠিক তখনই কেউ আমার কাঁধের উপর হাত রাখলো। আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। কে কে কে? এরপর আমি পেছন ফিরে তাকিয়ে দেখতে পেলাম সাব্বির ও তামিম। আরে তোরা তোরা তো আমাকে ভয় দেখিয়ে দিলি। আর তোরা এত সময় কি করছিস? আসলে আমরা অনেক আগে এসেছি। তুই সব সময় বলতি না যে তুই ভূতে ভয় পাস না, তাই আজ একটু তোকে ভয় দেখালাম আর কি। ঠিক বলেছিস তুই সাব্বির, আজ দেখা গেল কে ভয় পায় আর কে পায় না। অতপর তামিম ও সাব্বির হাসা শুরু করলো। তখন আমি বলতে লাগলাম, হয়েছে হয়েছে, আর হাসতে হবে না, চল এখন রাসেল মামার চায়ের দোকানে। আচ্ছা চল চল, তাহলে আজ সবাই মিলে রাসেল মামার হাতের চা খাবো। ওহ, যা শীত পড়েছে। এরপর আমরা তিনজন হাঁটা শুরু করলাম। বেশ সময় হাঁটার পর চায়ের দোকানে পৌঁছালাম। দূর থেকে দেখা যাচ্ছে রাসেল মামা চা বানাচ্ছে, কিন্তু অবাক করার বিষয়, আজ দোকানে তেমন লোকজন নেই। না থাকারই কথা, রাত অনেক হলো। গ্রামের মানুষ এমনিতেও বেশি সময় জেগে থাকে না। একদিকে আমাদের জন্য ভালোই হলো, আমরা তিনজন মিলে অনেক সময় আড্ডা দিতে পারবো। এরপর আমরা তিনজন মিলে চায়ের দোকানের পাশের মাচায় বসলাম। ও রাসেল মামা, একটু ভালো করে আদা দিয়ে লেবু দিয়ে 3টা চা বানাও তো দেখি। হ্যাঁ মামা, দিচ্ছি, দাঁড়াও। তোমরা তো অনেকদিন পরে আসলে আমার দোকানে, আগে তো প্রায় আসতে, এখন কেন আসো না মামারা? এটি বলেই রাসেল মামা চা বানাতে ব্যস্ত হয়ে গেল এবং সাব্বির বলতে লাগলো, আসলে মামা কলেজ আছে, আবার কিছু কাজও আছে, তাই সময় পাই না এদিকে আসার। তারপর আমরা তিনজন আড্ডায় ব্যস্ত হয়ে গেলাম। এরই মাঝে রাসেল মামা চা নিয়ে এলেন এবং বললেন, এই নাও মামারা তোমাদের চা, একেবারে আদা দিয়ে লেবু দিয়ে ভালো করে বানিয়েছি। এরপর আমরা তিনজন চা খেতে খেতে ব্যস্ত হয়ে পড়লাম এবং গল্প শুরু করে দিলাম। অনেক সময় গল্প করার পর হঠাৎ রাসেল মামা বলতে লাগলো, মামারা, রাত তো অনেক হয়েছে, এখন আমি দোকান বন্ধ করে ফেলবো। তোমরা কালকে এসো আবার, কেমন? এরপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা আবার চলে যাচ্ছি, এমনিতেও অনেক রাত হয়ে গেছে। তারপর আমরা তিনজন আবার মোবাইলের লাইট দিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। এগোতে এগোতে আমরা একটা বড় বট গাছের সামনে এসে পৌঁছালাম। তারই মধ্যে তামিম বলল, আমার অনেক জোরে পেয়েছে, তোরা কিছু সময় দাঁড়া, আমি কাজ সেরে আসছি।
অতঃপর তামিম আমাদের থেকে একটু পিছনে ঝোপের আড়ালে গেল। কিন্তু অনেক সময় হয়ে গেল তামিম আসছিল না। তখন আমরা একটু ভয় পেয়ে যাই। তখন সাব্বির বলল, এত সময় লাগার তো কথা নয়, কোথায় গেল? চল একটু সামনে গিয়ে দেখি। হ্যাঁ বা চল দেখি। তারপর আমরা দুজন দেখতে গেলাম, কিন্তু গিয়ে দেখি তামিম কোথাও নেই, যা দেখে আমরা রীতিমতো ভয় পেয়ে গেলাম। সাব্বির বলল, তামিম তো এখানে নেই, কোথায় গেল তাহলে? কোনো বিপদ হলো না তো? হ্যাঁ সত্যি তো, কোনো বিপদ হলো না তো? নাকি আমাদের ভয় দেখানোর জন্য কোথাও লুকিয়ে আছে? আমরা আরো সামনের দিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। তাই আমরা সেই আগের বটগাছের নিচে এসে দেখতে লাগলাম এবং দেখি তামিম ওই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে তামিম, এতক্ষণ ধরে তুই কোথায় ছিলি? আমরা তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, আর এখন দেখি তুই এখানে দাঁড়িয়ে আছিস। তামিম আমাদের যা বলল তা শুনে আমরা রীতিমতো অবাক হই। আমি তো এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, তোদের দেখতেও পেলাম এবং অনেক ডাকাডাকিও করলাম, কিন্তু তোরা তো আমার কথা শুনলি না। এটা কি করে সম্ভব? আমরা তো তোকে কোথাও দেখতে পেলাম না, আর তোর কোনো শব্দও পেলাম না। হ্যাঁ তামিম, আমরা তো কিছুই শুনতে পেলাম না। আচ্ছা বাদ দে, এখন চল। আমরা সামনে এগোতেই বটগাছের উপর চোখ পড়ল। চোখ পড়তেই দেখতে পেলাম অনেক বড় বড় লাল রঙের চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। তামিম, সাব্বির, ওইটা বটগাছে লাল রঙের চোখ দুটো আমাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু আমি পাশে ফিরে দেখতে পেলাম তামিম এবং সাব্বির কেউ আমার পাশে নেই, যা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে যাই। হঠাৎ বটগাছের উপর তাকাতে দেখতে পাই সাব্বির এবং তামিম লাল লাল চোখ করে আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, হৃদয়, আজ তোর শেষ দিন। এই রাস্তা দিয়ে কেউ রাত্রেবেলা চলাচল করে না, আর যে করে তাকে তোর বন্ধুদের মতো অবস্থা করি। তাকে তোর বন্ধুদের মতন অবস্থা করি। এরপর আমার আর বুঝতে বাকি রইল না তামিম এবং সাব্বিরের মধ্যে কোনো কিছু খারাপ প্রবেশ করেছে। এরপর আমি ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যাই। সকালবেলা চোখ খুলে দেখতে পাই আমি বটগাছের নিচে শুয়ে আছি। আমার পাশে তামিম ও সাব্বির বসে আছে। তখন আমি জিজ্ঞেস করলাম, এরপর তামিম ও সাব্বির একে অপরের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমাদের কিছু মনে নেই, আমরা তো তোর সাথেই হাঁটছিলাম, কিন্তু হঠাৎ একটা গাছের বাকল এসে আমাদের দুইজনকে উপরে উঠিয়ে নেয়। তারপর আমাদের কিছু মনে নেই। সকালবেলা চোখ খুলে আমরা দেখতে পাই বট গাছের নিচে আমরা শুয়ে আছি। তামিমের মুখ থেকে কথাটা শুনে আমি নিশ্চিত হই কালকে রাতে আমাদের সাথে যা যা ঘটেছিল তা বটগাছের কারণেই। অতঃপর আমরা তিনজন বাড়ির উদ্দেশ্যে রওনা হই এবং সকল ঘটনা গ্রামবাসীদের বলি এবং সবাই মিলে একমত হয় যে গাছটি কেটে ফেলবে। এরপর গাছটি কেটে ফেলা হলো। ওই দিনের ঘটনা আজ আমার চোখের সামনে ভেসে ওঠে। কি ছিল ওই বটগাছে?